নির্বাচনের আগে আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন মঞ্চ থেকে ওনার স্টাইলে ওই চোখ মুখ ফুলিয়ে কেমন একটা চশমাটাকে এরকম করে একটা বিকটভাবে বলতেন যে কি ভাবছেন এই চোরেদের আমি ছেড়ে দেব, বাঘের বাচ্চা। উনি আজও ওনার ওই কথা থেকে এক চুলো সরেননি, আর একটা চোরেরও হাত ছাড়েননি। হতে পারে আমার আপনার বুঝতে অসুবিধা হয়েছিল, হতে পারে আমি আপনি ভেবেছিলাম যদি শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসে তাহলে এই চোরগুলোকে জেলের ভাত খেতে হবে। কিন্তু আপাতত আমরা যা দেখছি, দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সাথে, কখনো অমিত শাহের সাথে এই চোরেরা যাদেরকে আমরা ভেবেছিলাম জেলের ভাত খাবে, তারা বাসমতি চালের ভাত, ঘি, ডাল, খাসি মাংস, ইলিশ, চিংড়ি ইত্যাদি পরিবেশন করছেন। এবং কার সাথে করছেন? শুভেন্দু অধিকারী, অমিত শাহ এবং দিল্লিতে যাবতীয় মন্ত্রীরা যারা আছেন, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তাদের সাথে বসে কার বাবার বিয়ের ভোগ খাচ্ছেন জানি না, কিন্তু খাচ্ছেন। মেনুতে ছিল ভাত, ঘি, মুগের ডাল, আলু ভাজা, বেগুনি, শুক্তো, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, চিকেন কারি, মাটন কষা, চাটনি, দই, পাঁপড়, 4 রকমের মিষ্টি। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বললেন যে এত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা তৃণমূলে ছিল যে তাদেরকে যদি জেলে ভরতে হয় গোটা ব্রিগেডটাতেই একটা জেল বানাতে হবে। যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এবারে গোটা ব্রিগেডে একটা জেল বানানো সম্ভব নয়, আপনারা জানেন। তাই কিছু যারা ওই চুনোপুটি নেতা ফেতা তাদেরকে তো জেলে ভরা যায়, বাকি যারা ওই দুর্নীতিগ্রস্ত নেতা তাদেরকে উনি দলেই ভরে নিয়েছেন। তার মধ্যে ঋতব্রত তৃণমূল, তার মধ্যে সায়নী ঘোষদের তৃণমূল। এবং এরপরে খবর শোনা যাচ্ছে নাকি ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে আর কিছু নয়, কেন্দ্রীয় নেতা বলে দিয়েছেন সব তৃণমূলের জন্যই বিজেপির দরজা এবারে খোলা আছে। অর্থাৎ যতদিন না অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বিজেপিতে জয়েন না করছেন, ততদিন অবধি ওই গেটটা খোলাই থাকবে। এপাশে আরেকজন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রোজ গন্ডাখানেক তৃণমূল নেতাকে বিজেপিতে ঢোকানোর পরে মঞ্চ থেকে তার সমর্থকদের, বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপিকে তৃণমূলীকরণ হতে দেব না। ওনার আবার আলাদা একটা কাব্যিক ভঙ্গিমা আছে, সেই ভঙ্গিমায় উনি তাদের দলের সমর্থকদের হুঙ্কার দিয়ে বলেন যদি কেউ মনে করেন বিজেপিকে তৃণমূলীকরণ করবেন, সে গুড়ে বালি নয়, সে গুড়ে বোল্ডার। এইটা বলার পরের দিন দেখি কোনো এক জুলাই মাসে উনি জুন মালিয়ার সাথে ওই এদিকে এসো, এসো না ইত্যাদি মার্কা খেলা খেলছেন পার্লামেন্টের সামনে। যে প্রকাশিক বারাইকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন উনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য গরু চুরি, গরু পাচার ইত্যাদিতে যুক্ত, তাকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির পতাকা হাতে দিয়ে বিজেপিতে জয়েন করানোর পরে উনি ওনার দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বলেন এই তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, কেউ কিন্তু বিজেপিতে তৃণমূলীকরণ হতে দেবে না। অর্থাৎ উনি যেটা বলতে পারেন না কিন্তু বলতে চান সেটা হচ্ছে আমি নেতা, আমি যেটা করব সেটা তোমাকে মেনে নিতে হবে। তুমি কর্মী, হয়তো আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতা এনেছো, কিন্তু দিনের শেষে তোমাদেরকে আমি পায়ের তলায় রাখি। তাই আমি যেটা বলবো সেটা তোমাকে মেনে নিতে হবে, আর তুমি যেটা বলবে সেটা আমরা মানতে পারবো না। অর্থাৎ নিচু তলায় যদি কোনো তৃণমূল বিজেপিতে জয়েন করে তাতে শ্রমিক ভট্টাচার্যের আপত্তি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যরা কেন্দ্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে যদি কোনো নেতাকে বিজেপিতে জয়েন করান সেটা নিচুতলার কর্মীকে মেনে নিতে হবে। কিন্তু আদতে অন গ্রাউন্ড রিয়ালিটি যেটা হচ্ছে যে গ্রাউন্ডে তৃণমূল কর্মীরা তারা কিন্তু আস্তে আস্তে বিজেপিতে ঢুকে বিজেপিকে ক্যাপচার করে নিচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখছি যে তোলাবাজি যে হারে তৃণমূল আমলে চলতো ঠিক সেই হারেই নতুন সরকারের আমলেও একইভাবে তোলাবাজি চলছে। এমনকি আপনাদের মনে থাকবে জায়ান সিং বলে যে তৃণমূলের একজন সমাজকর্মী, তিনি একটি বাচ্চা ছেলের নিম্নাঙ্গে সাঁড়াশি দিয়ে চেপে ধরেছিলেন বলে তাকে জেল খাটতে হয়েছিল। সেই জায়ান সিং এর সহকর্মী তাকে এখন বিজেপির মঞ্চ আলো করে বসতে দেখা যাচ্ছে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে নিচুতলার কর্মীরা আটকাতে পারছেন না, নিচুতলার কর্মীকে শ্রমিক ভট্টাচার্য আটকাতে পারছেন না। তাই যথারীতি বলা হয়েছে এবারে ভালো খারাপ বলে আর কোনো তৃণমূল নয়, তোমরা তোমাদের মতো নাও, এবারে আমরা আমাদের মতো নেওয়া শুরু করছি। খারাপ তৃণমূল, ভালো তৃণমূল নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলছে বিজেপি। এই দেখুন একটি ভিডিও, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমাতে বিজেপি তৃণমূল একাকার হয়ে মিলেমিশে তারা একটা মিটিং করছে কিভাবে পাথর প্রতিমাকে তারা একসাথে মিলে সেখান থেকে তোলাবাজি করতে পারে, সেখানে রাজ্যপাট সামলাতে পারে। তার জন্য এরা আলাদা বৈঠক শুরু করেছে একসাথে মিলেমিশে। মাঝখান থেকে ফ্যাসাদে পড়েছে তারা যারা মনে করেছিল তৃণমূলকে সরিয়ে বিজেপি আসবে এবং আসল পরিবর্তন দেখবে। তখনই আমরা মনে করেছিলাম দেখুন তৃণমূলের ছাঁটমালগুলোই যদি বিজেপি এসে বিজেপি চালায় তাহলে কোনোভাবেই এই পরিবর্তন সম্ভব নয়, এবং সেটাই
দিনের শেষে ঠিক প্রমাণিত হচ্ছে। আপনি এই ছবিটা দেখে বলুন তো, দেখে একবারও মনে হবে যে তৃণমূল নেতারা বিজেপি জয়েন করতে এসছে? দেখে মনে হবে পশ্চিমবঙ্গের বিজেপি থেকে নির্বাচিত হওয়া একজন মুখ্যমন্ত্রী উনি গিয়ে তৃণমূলে জয়েন করছেন। এখন আবার বৃহত্তর স্বার্থে সবকিছু মেনে নিতে হবে, সবকিছু বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সবকিছু আমাদের স্বার্থে। হ্যাঁ, এখানে নরেন্দ্র মোদীর কোনো স্বার্থ নেই, এখানে বিজেপির কোনো স্বার্থ নেই, সব আমাদের স্বার্থে, এগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। যাদেরকে কাল অবধি দোষ দেওয়া হতো এরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে দেবে, এরা মিনি পাকিস্তান করে দেবে, এরা নাকি জঙ্গি ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গে, তাদেরকে সাথে নিয়ে এখন পার্লামেন্টে বসে এখন দেশের স্বার্থে নাকি বিভিন্ন বিল আনা হবে। এবারে বিলের গল্পটাও বলে দিই, এই ডিলিমিটেশন বলে একটি বিল আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। কি হবে ডিলিমিটেশন বিল আনলে? পশ্চিমবঙ্গে এখন 42টি লোকসভা কেন্দ্র, ডিলিমিটেশন বিল হলে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র বেড়ে প্রায় 62 মতো হতে পারে, অর্থাৎ 20টা বাড়বে। এবারে এই নতুন যে 20টা সিট তৈরি হবে, সেই 20টা সিটের জন্য এই 20 জন 22 জন এমপি তারা যে কথা বলে রাখবে সেটা নিশ্চয়ই এক প্রকার স্বাভাবিক, কারণ ওরা তো আর খালি খালি গিয়ে নরেন্দ্র মোদীর কাছে সকালে গিয়ে ব্রেকফাস্ট করছেন না, আর শুভেন্দু অধিকারীর সাথে দিনে 2বার করে নবান্নে গিয়ে বৈঠক করছেন না, কিংবা দিল্লিতে শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক করছেন না। নিশ্চয়ই ওনারাও ওনাদের ফিউচারটাকে সিকিওর করার জন্য যা করার দরকার তাই করবেন। এবং বিজেপি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরাও এক প্রকার তা জানেন ভালো করে যে মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল। ওই 2 মাসেই মানুষ প্রায় ভুলে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে হবে, তাই নিয়ে কথা বলেই বন্ধ হয়ে গেছে। মানুষ ভুলে গেছে যে তৃণমূলকে আমরা একসময় চোর বলতাম, সেই তৃণমূলের সাথে আমরা মিটিং করছি। এখন বিজেপি নেতাদের অ্যাটিটিউড, তোদের ভোটে আমি জিতে আসতে পারি, কিন্তু তোরা এখন যা করার করে নে, আমি তোদের সামনেই 22 জন তৃণমূল এমপি কিংবা পশ্চিমবঙ্গে এসে এমএলএদের সাথে মিটিং করব, তোদের যা করার করে নে। ওই জন্যই যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হয় কজন ওই তৃণমূল বিদ্রোহী নেতাদের সাথে আপনি বৈঠক করলেন, তখন শুভেন্দু অধিকারী কেমন একটা অহংকারের সুরে বললেন, আপনি গুনে নেবেন। অর্থাৎ আর কোনো লুকোচুরির ব্যাপার নয়, আর কারোকে উনি তোয়াক্কা করেন না। আমরা বসবো, আমরা মিটিং করব, তোর যা করার করে নে, তুই ভোট দিয়েছিস, আমাকে ক্ষমতায় এনেছিস, এবারে আমি আমার মতো রাজ্য চালাবো। যদি নরেন্দ্র মোদীকে ক্ষমতায় রাখতে হয়, যদি আমি নিজে ক্ষমতায় পশ্চিমবঙ্গে আগামী 20 বছর মুখ্যমন্ত্রী থাকতে চাই, আমি এদের সাথে সেটিং করে রাজ্য চালাবো, এদেরকে আমি জেলে ভরবো না। প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতি মানে প্রতারণা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেটাই তোরা মেনে সবকিছু ভুলে যা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট। সহ্য করার হলে করে নে, না হলে তোদেরকে ওই দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল ইত্যাদি ট্যাগ দিয়ে তোদের যা ব্যবস্থা করার, তোদেরকে যা করার তা আমরা ভবিষ্যতে আমরা করে দেখিয়ে দেবো। এখন আবার বৃহত্তর স্বার্থে শুনছি নাকি রাজীব কুমার, যে রাজীব কুমারকে একসময় বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সারদা ফাইল থেকে সব এভিডেন্স সরিয়ে দেওয়ার অভিযোগ যার উপরে করা হতো, তাকেও নাকি এখন দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আবার বিজেপিতে জয়েন করানো হবে রাজ্যসভার টিকিট দিয়ে। এবং সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দলটা এখন তৃণমূলের সমস্ত দেশদ্রোহী এমপি এমএলএদের নিয়ে এখন একসাথে সংসার করবেন, এবং এটা আপনাদের মেনে নিতে হবে। আচ্ছা, ধরুন কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে দেশের বৃহত্তর স্বার্থেই কাজগুলো আপনাদের করতে হচ্ছে। আচ্ছা বলুন তো, কোন বৃহত্তর স্বার্থে ঋতব্রতদের বিরুদ্ধে ওই রেপের কেসটা নতুন করে খোলা যাচ্ছে না? বলুন তো, কোন বৃহত্তর স্বার্থে মদন মিত্ররা এখনো জেলে যাচ্ছে না? বলুন তো, কোন বৃহত্তর স্বার্থে ফিরহাদ হাকিম, যেই পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বানানোর প্ল্যান করছিলেন, ওপেনলি বলেছিলেন, হিন্দুদেরকে অপমান করেছিলেন, তাকে জেলে ভরা যাচ্ছে না? আমি জানি বৃহত্তর স্বার্থে নয়, সায়নী ঘোষকে শিব ঠাকুরের মাথায় কন্ডম পরানোর পরেও দেশের স্বার্থে এবং নরেন্দ্র মোদীর স্বার্থে একটু অল্প ওনাকে জেলে ভরা যাচ্ছে না, শিব ঠাকুরের অপমান মেনে নেওয়া যায়। কিন্তু এই বৃহত্তর স্বার্থের মধ্যে তো ফিরহাদ হাকিম কোনো অংশ নয়। তাহলে ফিরহাদ হাকিমকে কেন অ্যারেস্ট করা যাচ্ছে না? যে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন জাভেদ খান আর তার ছেলের 90টা সম্পত্তি কলকাতার বুকে এবং সবগুলোই অবৈধ, তাকে কেন জেলে ভরা যাচ্ছে না? সেই জাভেদ খানের সাথে কেন মিটিং করতে হয়? সেই জাভেদ খানের ছেলে আজ অবধি কেন খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে? এর পেছনে কোন বৃহত্তর স্বার্থ কাজ করছে? কোন বৃহত্তর স্বার্থে স্বপন দাশগুপ্তরা নুসরাতের মতো একজন ক্রিমিনালই বলবো, যিনি নাকি ফ্ল্যাট চুরি করতেন, তারপরে একসময় বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে পেটানোর নিদান দিয়েছিলেন, তাকে একটি অনুষ্ঠানে ইনভাইট করে তাদের সাথে ছবি তোলা যায়, তরুণজ্যোতি তিওয়ারি, কেয়া ঘোষরা ছবি তুলতে পারেন, ঠিক কাদের স্বার্থে? কোন বৃহত্তর স্বার্থ এখানে কাজ করছে? বিশ্বাস করুন, শুধু খারাপ লাগে ওদের জন্য যারা এই কমেন্ট বক্সে ভোটের আগে, আমি যখন এই বিজেপির সেটিং নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম, তখন বিনা বিশ্রামে এই মানুষগুলোই আমাকে গালিগালাজ করতেন। তোরা কি ভাবছিস সিপিএম আসবে ক্ষমতায়? একমাত্র যদি পরিবর্তন কারোর দ্বারা সম্ভব হয়,
মাননীয় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং নরেন্দ্র মোদী এই পরিবর্তনটা আনতে পারেন। এবং অনেকে সত্যি মন থেকে বিশ্বাস করেছিলেন যে, অনেক মহিলারা বা অনেক পুরুষরাও সেক্ষেত্রে মনে করেছিলেন, দেখুন আমার বাড়িতে ওই 1500 টাকার ভাতা আমার লাগবে না, আমার রাজ্যকে আমি আবার সেই সোনার বাংলা, সেই পুরনো বাংলায় যদি ফেরাতে চাই, এবং এই রাজনৈতিক নেতা যারা এত দুর্নীতি করে গেছে তাদের কেরিয়ারকে যদি শেষ করতে হয়, তার জন্য আমরা আমাদের 1500 টাকার ভাতাটা বলিদান দিচ্ছি। যে ভাতা, যে সুযোগ সুবিধাগুলো পশ্চিমবঙ্গ সরকারের থেকে পেতাম, সেইগুলো আমরা কিছুদিনের জন্য বলিদান দিয়ে দেব, কিন্তু একটা নতুন সরকার আসুক যে বাংলাকে নতুন করে আবার সাজাবে, যে বাংলাকে নতুন করে গড়বে। দেখুন, আপনার 1500 টাকার তো আপনি বলিদান দিলেন, আপনার বেকার ভাতার আপনি বলিদান দিলেন, সব কিছু আপনি করলেন কিসের স্বার্থে? এই চোরগুলোর কেরিয়ার যেন রাজনীতি থেকে মুছে যায় একেবারে। রাজনীতি থেকে মুছে যাওয়া তো বাদ দিন, এখন একজন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর থেকে জানা যাচ্ছে। তার মধ্যে অন্যতম নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাঝখান থেকে আপনাদের ওই লক্ষ্মী ভাণ্ডার গেল, মাঝখান থেকে আপনাদের ওই বেকার ভাতা গেল। যে মানুষটি, আপনি বিজেপি সমর্থক, আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন পরিবর্তনের জন্য, আপনার ঘরটা ভেঙে গেল। কিন্তু ক্ষমতায় আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল এই বাড়িটা কেন বেআইনি, আপনাকে 7 দিনের মধ্যে জানাতে হবে। সেই বাড়িটার গায়ে, সেই বাড়িটার দেওয়ালে আজও একটাও আঁচড় পড়লো না, কিন্তু আপনি বিজেপিকে ভোট দেওয়ার পরে আপনাকে আজকে রাস্তায় বসতে হচ্ছে। আপনার ঘরটা, গরিব মানুষের ঘরটা, সেই ঘরগুলো আজকে ভেঙে গেছে। সেই মানুষগুলোর কাছে, আমাকে, আপনাকে, আপনাদের এখন এইগুলো 5 বছর ধরে বসে দেখতে হবে, আর কোনো উপায় নেই আমাদের কাছে। কারণ এখন কমেন্টে আপনারা নিশ্চয়ই লিখবেন রাজনীতি খুব খারাপ জিনিস, লঙ্কায় যেই যায় সেই রাবণ হয়ে যায়। দেখুন, সত্যি কথা বলতে এসব বলে আমার মনে হয় খুব একটা লাভ নেই। আপনি পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন, আমি চেয়েছিলাম, আপনারা চেয়েছিলেন। সেই দুর্নীতিমুক্ত করার ভারটা কার কাঁধে দিয়েছিলেন? এমন একটা নেতার কাঁধে দিয়েছিলেন যাকে ক্যামেরার সামনে বসে হাত পেতে টাকা খেতে দেখছি। আমাকে একটি কর্ণাটকের বন্ধু ভোটের পরে আমাকে ফোন করে, রেজাল্টের পরে, এবং ও একটা এমন কথা আমাকে জিজ্ঞেস করে যে তোমরা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলে। বললাম হ্যাঁ তাই। বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমরা এমন একজনকে বেছে নিলে যে ভারতের ইতিহাসে এমন একজন মুখ্যমন্ত্রী যাকে ক্যামেরার সামনে বসে টাকা খেতে দেখা গেছে, ইনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, এটা তোমরা বিশ্বাস করে ওই মানুষটাকে চেয়ারে বসিয়েছিলে। এবং এটা তো শুধু কর্ণাটকের বন্ধু নয়, এটা তো আপনারাও জানতেন। যে মানুষটার শরীরে একবার তৃণমূল ঢুকেছে, সে সৎভাবে বিজেপিতে এসে লড়াই করবে, তা তো আপনি বিশ্বাস করতেন না। আপনি তো বিশ্বাস করতেন না যে অর্জুন সিং বিজেপির কর্মীকে, এতগুলো কর্মীকে খুন করেছে। বিজেপির রাজ্য সভাপতিকে এমন একটি 4 অক্ষরের গালিগালাজ দিয়েছিলেন যা আজও ক্যামেরায় আপনারা পেলে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনি পেয়ে যাবেন, যা ক্যামেরায় এখনও রেকর্ড করা আছে। সেই মানুষটা বিজেপিতে এসে বিজেপির ভালো করবে। আপনারা বিশ্বাস করেছিলেন যে তাপস রায় সিঙ্গুর থেকে শিল্প দাঁড়িয়েছিল, সেই তাপস রায় শিল্পমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের ভালো করতে পারবে। আপনি বিশ্বাস করেন যে বিজেপি তৃণমূলের জন্ম দিয়েছিল, সেই বিজেপি তৃণমূলকে আলাদা, তৃণমূলকে সরিয়ে রেখে রাজনীতি করবে। আপনি এটা বিশ্বাস করেছিলেন। আপনারা যদি নিজেরাই কোনো একটা দুর্নীতিগ্রস্ত রাজনেতাকে ক্ষমতায় নিয়ে আসেন, তারপরে আমার বা আপনাদের সেই বলার অধিকারটা থাকে না যে রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতিতে একটা অটল বিহারী বাজপেয়ী ছিল, রাজনীতিতে একটা বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, রাজনীতিতে একটা মনমোহন সিংহ ছিল, আর রাজনীতিতে একটা শুভেন্দু অধিকারী, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছে। এবারে মাঝখান থেকে ফেঁসে গেছেন 2-1টা বিজেপি নেতা, যারা তৃণমূলের কয়েকটি নেতার উপর খার খেয়ে বিজেপিতে এসেছিলেন, যাদের মতাদর্শ বিজেপির সাথে ম্যাচ করে না। তারপরেও ধরুন এই তাপস রায়, তারা সুদীপ ব্যানার্জির উপরে খার খেয়ে উনি বিজেপিতে জয়েন করেছেন। এখন উনি দেখছেন, উনি এখন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী হয়তো, কিন্তু 2 দিন পর এই সুদীপ ব্যানার্জি, তিনি হয়তো মোদির সাথে যিনি সকাল বিকাল এখন ব্রেকফাস্ট করেন, এখন লাঞ্চ করেন, তো উনি কাল ভারতের শিল্পমন্ত্রী হলেও হয়ে যেতে পারেন। নরেন্দ্র মোদী হয়তো সেখানে তাপস রায়ের নামই শোনেনি। এই তাপস রায় এখন কোথায় যাবেন, কি করবেন, ভেতর থেকে নিশ্চয়ই একটা রাগ কাজ করে, একটা ক্ষোভ কাজ করে। ওনাকে এখন যখন প্রশ্ন করা হচ্ছে, উনি বলছেন সবগুলো এক একটা জোচ্চোর, মানে তৃণমূলের নেতাগুলো, এই সুদীপ ব্যানার্জি ইত্যাদিরা জোচ্চোর। এবারে বলুন তো কোন ভদ্রলোক একটা জোচ্চোরের সাথে বসে একটি বন্ধ রুমে বসে মিটিং করে? তাহলে শুভেন্দু অধিকারী কি, কোন ভদ্রলোক জোচ্চোরের সাথে বসে মিটিং করে? সে উত্তরটাও আশা করব তাপস রায় কিছুদিনের মধ্যে আমাদের দিয়ে দেবেন। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর, মানে নির্লজ্জ, বেহায়া একটা।